হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজির আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্টস, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে যেটা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো আমরা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এই 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি এবং এসইসি, এই 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ 999 টাকায়। তো দেরি কিসের? আজই ফোন করো আমাদের নাম্বারে, অফিসিয়াল নাম্বারে, এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে, ক্লাস যুক্ত হয়ে যাও অনলাইনে। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ডিসকাস দ্য নেচার অফ হিন্দু ম্যারেজ, অর্থাৎ যে হিন্দু বিবাহ কয় ধরনের ও কী কী, এটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করবো আমি। হিন্দু বিবাহ কয় প্রকার ও কী কী এবং তার স্বরূপ বা নেচার কী রয়েছে, প্রকৃতি কী রয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটিতে। দেখো, হিন্দু বিবাহের স্বরূপ যদি বলি, দেখো প্রাচীন ভারতে মূলত আমরা হিন্দু সমাজের মধ্যে আমরা যদি দেখি 8 ধরনের বিবাহ আমরা লক্ষ্য করতে পারি। সেই 8 ধরনের বিবাহ কি? ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, রাক্ষস আর পৈশাচ। অর্থাৎ ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, রাক্ষস আর পৈশাচ, এই 8 ধরনের বিবাহ সোসাইটিতে কিন্তু জনপ্রিয় ছিল। ব্রাহ্ম, দৈব, আর্য আর প্রজাপত্য, এই 4 ধরনের বিবাহ সোসাইটি পারমিশন বা অনুমোদন দিয়েছিল, কিন্তু গান্ধর্ব, অসুর, রাক্ষস আর পৈশাচ, এই 4 ধরনের বিবাহ কিন্তু সোসাইটি অনুমোদন দেয়নি। কিন্তু পরবর্তীকালে গান্ধার্ব বিবাহটাকেও কিন্তু সোসাইটি অনুমোদন দিয়েছিল, কিন্তু পরবর্তী যে একদম শেষের 3 ধরনের যে ম্যারেজ ফর্ম ছিল, অর্থাৎ অসুর, রাক্ষস আর পৈশাচ, এই 3 ধরনের বিবাহকে কিন্তু সোসাইটি কোনোদিনই সমর্থন করেনি, বরঞ্চ আজকের দিনেও সোসাইটি কিন্তু সমর্থন এটাকে করে না। তো আজকে তোমাদের বলে দেবো হিন্দু সমাজে প্রচলিত যে এই 8 ধরনের ম্যারেজ যে প্রাচীনকালে প্রচলিত ছিল, এই 8 ধরনের ম্যারেজ সম্পর্কে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে এবং তোমরা বলবে তাদেরকে সোশিওলজি ক্লাস জয়েন করার কথা। তোমরা জানো আমাদের প্রতি সপ্তাহে কন্টিনিউ ক্লাসগুলো হচ্ছে, সপ্তাহে 2টো করে তোমরা ক্লাস পাচ্ছ, মেজরের উপরে একটা লাইভ ক্লাস পাচ্ছ আর বাকি সাবজেক্টের উপরে একটা লাইভ ক্লাস পাচ্ছ, কিছু রেকর্ডেড ক্লাস তোমরা কিন্তু পাচ্ছ, মানে সেগুলো রেকর্ডেড আকারে। চলো শুরু করছি আজকের 8 ধরনের বিবাহের ফর্ম। তো প্রথমত হিন্দু বিবাহের স্বরূপ বা হিন্দু বিবাহের শ্রেণীভাগগুলো যদি দেখো, তাহলে সর্বপ্রথম ব্রাহ্ম বিবাহ। কি এই ব্রাহ্ম বিবাহ? মেয়ের বাবা, যদি কোনো মেয়ের বাবা যদি বেদজ্ঞ বা বেদ জানা কোনো পুত্রের কাছে এবং কোনো যোগ্য ভালো ছেলের কাছে তার কন্যাকে যদি সম্প্রদান করে, এই ধরনের বিবাহকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। আমি আবারও বলছি, বেদজ্ঞ মানে বেদ শাস্ত্র জানে এমন কোনো মানে তোমার হচ্ছে ছেলের হাতে যদি মেয়ের বাবা যোগ্য পাত্রকে যদি যোগ্য পাত্রের হাতে যদি নিজের মেয়েকে তুলে দেয় বা বিয়ে দেয়, তাহলে এই ধরনের বিবাহকে আমরা বলছি কি বিবাহ? বলছি ব্রাহ্ম বিবাহ। তো আশা করি বুঝতে পেরেছো। খুব সহজভাবে জিনিসগুলো পয়েন্টসগুলো লিখে রাখো, পরীক্ষার সময় বানিয়ে খুব সুন্দরভাবে লিখতে পারবে। এবার বলতে পারো যে হিন্দু বিবাহের মধ্যে হিন্দু সমাজে প্রচলিত যে 8 ধরনের বিবাহ ছিল, সেই 8 ধরনের বিবাহের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং সোসাইটি থেকে সবথেকে বেশি প্রচলিত ছিল যেই বিবাহ, সেই বিবাহটা কিন্তু কি ছিল? সেই বিবাহ কিন্তু ছিল ব্রাহ্ম বিবাহ, মানে সর্বশ্রেষ্ঠ বিবাহ এটাকে বলতে পারি আমরা। তার কারণ পিতা কিন্তু সার্চ করে, পিতা খুঁজে একজন যোগ্য পাত্রী মানে পাত্রের হাতে কিন্তু নিজের মেয়েকে দিতে চায়। কোনো পিতাই কিন্তু চায় না যে একটা অযোগ্য, বেদ না জানা বা পড়াশোনা না জানা একটা মূর্খ গবগণ্ড ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে। কেউ কি চায়? কেউ কিন্তু চায় না। তাহলে সবাই চায় একটা ভালো ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে বা নিজের মেয়েকে অর্পণ করতে। তাহলে মানে সেই সময় অর্থাৎ হিন্দু সমাজে প্রাচীন যুগে প্রচলিত যে 8 ধরনের বিবাহ ছিল, সেই 8 ধরনের বিবাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবাহের কথা যদি আমরা বলি, তাহলে সেটা ছিল কোন বিবাহ? ব্রাহ্ম বিবাহ। এবং এই ব্রাহ্ম বিবাহ কি? যোগ্য পাত্র বা বেদজ্ঞ পাত্রের হাতে যদি কন্যার বাবা যদি কন্যাকে তুলে দেয়, তাহলে কিন্তু এই ধরনের বিবাহকে আমরা ব্রাহ্ম বিবাহ বলছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখানে দেখো ব্রাহ্ম বিবাহ কি বলছে? মেয়ের বাবা যোগ্য বা বেদজ্ঞ পাত্রকে আমন্ত্রিত করে যদি বিবাহ দেয় বা বিবাহ সম্পন্ন করায় তাদের, তাহলে এই ধরনের বিবাহকে আমরা বলছি ব্রাহ্ম বিবাহ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে চলে আসবে দৈব বিবাহ। দৈব বিবাহ কি? এখনকার সোসাইটিতে তুমি যেটা দেখো, নর্মাল যেটা বিয়ে হয়, যেটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এখনকার সোসাইটিতে হয়, কি করে বাবা মেয়ের সমস্ত খরচ, মনে করো পোশাক আশাকের খরচ, যেটা হচ্ছে ব্রাইডাল আউটফিট যেটাকে বলে,
ঠিক আছে। তো ব্রাইডাল আউটফিট যেটা হয় তোমার হচ্ছে ব্রাইড বলতে গেলে আমরা সাধারণত কনে বুঝি, সেই কনেকে মানে বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করে, বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করে, হ্যাঁ, কন্যাকে যদি যজ্ঞ করতে জানা একজন পুরোহিতকে যদি সম্প্রদান করে, যেই পুরোহিত যজ্ঞ করতে জানে তেমন ধরনের কোনো পুরোহিতকে বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত কন্যাকে যদি মানে সম্প্রদান করে, তাহলে এই ধরনের বিবাহকে আমরা কি বিবাহ বলছি? দৈব বিবাহ বলছি। বোঝা গেল? খুব সুন্দর ফর্মগুলো ছিল। তাহলে ম্যারেজের ফর্মগুলো হিন্দু সমাজে খুব সুন্দর ছিল, বিভিন্ন ধরনের ম্যারেজ ছিল, খুব সুন্দর সিস্টেম ছিল। তো আমি পুরো সেমিস্টারে এখনও তোমাদের 2.5 মাসের ওপরে আছে, আমি প্রত্যেকটা ক্লাস তোমাদের সোশ্যোলজির পুরো সিলেবাস ওয়াইজ আমি প্রত্যেকটা বিষয় তোমাদের পড়িয়ে দেবো, যার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে হবে, নাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো তুমি হঠাৎ করে মিস করে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের আসবে আর্য বিবাহ। দেখো পয়েন্টসগুলো মনে রাখো। ব্রহ্ম বিবাহ মানেই যদি যোগ্য পাত্রের হাতে বা বেদজ্ঞ পাত্রের হাতে তার কন্যাকে যদি তুলে দেয়, তাহলে এটা হলো ব্রহ্ম বিবাহ। দৈব বিবাহ কি? দৈব মানে যজ্ঞ করতে জানা কোনো পুরোহিতকে যদি কন্যার বাবা কন্যাকে বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করে যদি সম্প্রদান করে, তাহলে এই ধরনের বিবাহকে আমরা বলছি দৈব বিবাহ। এবার আর্য বিবাহ কি? গরু ও বলদ কিন্তু পাত্রের কাছ থেকে নিয়ে কন্যা সম্প্রদান করলে ব্যাপারটা কেমন? সাপোজ মেয়ের বাবাকে পাত্রপক্ষ বা পাত্র একটা গরু এবং একটা বলদ, মানে কোনো বইয়ে লেখা আছে 1 জোড়া গরু, আবার কোনো বইয়ে লেখা আছে 1 জোড়া বলদ, তো একটা গরু এবং একটা বলদ যদি দান করে, যদি সেখানে গরু বলতে আর বলদ বলতে কি 1 জোড়া গরুই আমরা বুঝাই। দেখো গরু যখন বলছি গরুটা কিন্তু ফিমেল ভার্সন, আর বলদ যখন বলছি বলদটা কিন্তু মেল ভার্সন, অর্থাৎ ছেলে। যখন গরু আমরা একটা দূর থেকে দেখে একটা ছেলে গরুকেও আমরা বলছি গরু, একটা মেয়ে গরুকেও আমরা বলছি গরু, কিন্তু ছেলেকে কিন্তু কখনোই গরু বলে না, ছেলেকে বলা হয় বলদ বলি আমরা। ঠিক আছে, আর হচ্ছে গরু হচ্ছে গাভী যেটা আছে, সেই গাভীকে অ্যাকচুয়ালি আমরা গরু বলি। গরু একটা শ্রেণী, ঠিক আছে, শ্রেণী। তো একটা গরু একটা বলদ মানে 1 জোড়া গরু বলদ মিলে 1 জোড়া হলো। তো এই 1 জোড়া গরু বলদকে দান করে মানে তোমার মানে পাত্রীর বাবাকে দান করে যদি মানে তখন যদি আর কি মেয়ের বাবা যদি কন্যা সম্প্রদান করে, তাহলে এই ধরনের বিবাহকে আমরা কি বলছি? এই ধরনের বিবাহকে বলছি আর্য বিবাহ। বোঝা গেল বিষয়টা? খুব ইন্টারেস্টিং বিষয়গুলো খুব সুন্দর করে ধ্যান দিয়ে ধৈর্য ধরে যদি দেখো, মানে এগুলা হিন্দু ম্যারেজের ফর্মগুলো পড়াচ্ছি তোমাদের, হিন্দু ম্যারেজ পড়াচ্ছি, এরপরে মুসলমান ম্যারেজ পড়াবো। আমাদের হিন্দু ম্যারেজের মধ্যে আরও ব্যাপার আছে, কিন্তু আমি পরের দিন তোমাদের হিন্দু বিবাহের নিয়মাবলীগুলো পড়াবো। তো প্রত্যেকটা পার্টগুলো ধাপে ধাপে কিন্তু আনবো। এটা কিন্তু আমি হিন্দুদের যে বিভিন্ন বিয়েগুলো আছে সেই বিয়ের ক্যারেক্টারিস্টিক্সগুলো আজকে পড়াচ্ছি, সেই বিয়ের ফর্মগুলো পড়াচ্ছি। ঠিক আছে, এরপরে আমি যে নেক্সট ক্লাস নেব সেই নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের হিন্দু বিবাহের নিয়মাবলীগুলো পড়াবো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো তোমার হচ্ছে প্রাজাপত্য বিবাহ। মানে এটা কিন্তু খানিকটা ব্রাহ্ম বিবাহ যেরকম ধরনের ছিল, সেম একই ধরনের বিবাহ, এটার মধ্যে কিন্তু কোনো মানে সেরকম ডিফারেন্স নেই। এখানে হচ্ছে বেদজ্ঞ পাত্রকে, যোগ্য বা বেদজ্ঞ পাত্রকে, এখানেও যোগ্য পাত্র কিন্তু বেদজ্ঞ না জানলে পরেও যে বিবাহটা হতো অন্য কোনো পাত্রের হাতে যখন সম্প্রদান করতো মেয়ের বাবা, তখন কিন্তু তাকে আমরা প্রাজাপত্য বিবাহ বলছি। যেটা তোমার ব্রাহ্ম বিবাহটার মধ্যে শুধুমাত্র যোগ্য বা বেদজ্ঞ পাত্রকেই কিন্তু আমন্ত্রিত করে বিবাহ, কিন্তু এখানে যোগ্য পাত্র হবে, কিন্তু তাকে মানে ওই বেদজ্ঞ যে হতে হবে এমন কোনো কথা নেই, যোগ্য হতে হবে, কিন্তু বেদজ্ঞ না হলেও চলবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হলেও হচ্ছে এখানটায়, তাই না? এবার গান্ধর্ব বিবাহ। এখনকার দিনে তোমরা সব থেকে বেশি গান্ধর্ব বিবাহ করো। গান্ধর্ব বিবাহ কি জিনিস? পাত্র পাত্রীর পছন্দ মতো যেটা বিবাহ হয়, ঠিক আছে, পাত্র পাত্রী পছন্দ মতো যে বিবাহটা করে, হিন্দু সমাজেও প্রচলিত ছিল আগে। যেমন মনে করো স্বয়ম্বর সভা বসতো, স্বয়ম্বর সভায় কী হতো, সেখানে একটা মেয়ে তার নিজের পছন্দ মানে অনেকগুলো বর আসতো, বিভিন্ন রাজ্য থেকে রাজকুমাররা আসতো, এবং রাজরানী কী করতো মানে রাজকন্যা কী করতো, একটা চেয়ারের মধ্যে বসে বা একটা সিংহাসনে বসে সে কিন্তু পাত্র নির্বাচন করতে পারতো নিজের বিয়ের জন্য, তাই না? তাহলে এই যে পাত্র এবং পাত্রের মানে বিশেষ করে আমরা উচ্চবিত্ত পরিবারগুলোতে প্রাচীন যুগে বেশি লক্ষ্য করতে পারি এই লাভ ম্যারেজগুলো বা পাত্রপাত্রীর পছন্দ মতো বিবাহ, কিন্তু এখন বর্তমান সমাজে দাঁড়িয়ে কিন্তু আমরা সব থেকে বেশি দেখি পাত্রপাত্রীর পছন্দ মতো বিবাহ। যেমন আমার দাদুর কাছ থেকে শোনা, আমার মায়ের বাবা আর কি, আমার বাবার বাবাকে তো আমি সেই ছোটোবেলায় হারিয়েছি, তো সেই দাদুর আমি সান্নিধ্য খুব একটা বেশি পাইনি, কিন্তু আমার মার যে বাবা আছে সেই বাবা আমায় বলেছে যে জানিস তোর দিদাকে যখন আমি বিয়ে করতে গেছিলাম, তোর দিদাকে আমি বিয়ের দিন প্রথম যখন ওই শুভ দৃষ্টি হয় তখন আমি তোর দিদাকে প্রথমবার দেখেছিলাম। তাহলে দেখো দাদুর বক্তব্যটা কি, দাদুর বক্তব্যটা হচ্ছে যখন মানে আগে কখনো দেখিনি, ঠিক আছে, যখন আমি প্রথমবার
হ্যাঁ, যখন প্রথমবার আমি মানে ওই শুভ দৃষ্টি হয় তখনবার প্রথম দেখেছিলাম, মানে আমার বাবা মা আর কি, আমার দাদুর যে বাবা মা ছিল সেই দাদুর বাবা মা গিয়ে আর কি দাদুর বিয়ে ঠিক করে এসেছিলো, কিন্তু দাদু জানে না যে বিয়ে ঠিক হয়ে গেছিলো, এবং বাড়িতে আসার পরে বলে যে তোর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। কেমন মেয়ে, কী মেয়ে না মেয়ে, দাদু কিন্তু একটা কথাও বলার সেই সময় সুযোগ পায়নি। কিন্তু এখন সোসাইটি কিন্তু অনেক পরিবর্তন। আমাদের যদি কাউকে ভালো লাগে, মা বাবা আমি ওই মেয়েটাকে ভালো লাগছে, বা কোনো মেয়ের যদি কোনো ছেলেকে ভালো লাগে, ওই ছেলেকে আমার ভালো লাগছে, তো এইভাবে করে আমরা কিন্তু বলতে পারি। এখন কিন্তু পাত্র পাত্রীর পছন্দটাকে সোসাইটিতে অনেকটাই প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু একটা সময় কিন্তু এই বিষয়টা কিন্তু সোসাইটিতে ছিল না। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট আমরা চলে আসবো অসুর বিবাহ। অসুর বিবাহ কি? কন্যার পিতাকে অর্থ দিয়ে, অর্থাৎ ঘুষ দিয়ে বিবাহ। অর্থাৎ সাপোজ মনে করো মেয়ের বাবা আছে মাতাল, বিশ্ব মাতাল, এরকম ধরনের হতে পারে, বা ক্যারেক্টারলেস, মেয়ের বাবা মানে বাবাই ক্যারেক্টারলেস। তখন কি করলো, মেয়ের বাবাকে কোনো পাত্র দেখলো, এই মেয়ের বাবাটা তো একটু মানে আছে, টাকা পয়সার লোভী, সুতরাং কিছু টাকা পয়সা দিয়ে তার মেয়েকে আমি বিয়ে করে নিই। তাহলে এই ধরনের যখন অর্থ দিয়ে বিয়েটা হতো না, মানে কন্যার বাবাকে যখন অর্থ দিয়ে কোনো বিয়ে হতো, তখন তাকে বলতো অসুর বিবাহ। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু হিন্দু সমাজে প্রচলিত ছিল। খুব ইন্টারেস্টিং না বিষয়গুলো? খুব ইন্টারেস্টিং কিন্তু বিষয়গুলো। ধৈর্য ধরে আরও দুটো ফর্ম আছে, সেই দুটো ফর্ম শোনো একটু। এবার আমরা চলে আসবো রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহ কি? অপহরণ করে বিবাহ। সাপোজ মনে করো কিডন্যাপিং করে যে বিবাহটা বলে, সাপোজ মনে করো একটা মেয়েকে আমার রাস্তাঘাটে পছন্দ হলো, আমি ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেলাম বিয়ে করার জন্য। তাহলে এই ধরনের বিবাহকে সেই সময় বলা হতো রাক্ষস বিবাহ। মানে কোনো মেয়েকে পছন্দ হতো, সেই পছন্দ হওয়ার পরে কী হতো, তাকে অপহরণ করে নিয়ে গিয়ে যে বিবাহটা সম্পাদন হতো, সেই ধরনের বিবাহকে আমরা কি বলছি এখানে? রাক্ষস বিবাহ। এবং সর্বশেষ ফর্মটা যেটা রয়েছে পৈশাচ বিবাহ, মানে কন্যার শ্লীলতাহানি করে বিবাহ। অর্থাৎ সাপোজ মনে করো একটা মেয়ের বিয়ে দিচ্ছে না একটা ছেলের সাথে, তখন কি করলো, তার মান সম্মান নিয়ে সেই ছেলেটা হয়তো তার মান সম্মান নষ্ট করে বা ধর্ষণ করে তার শ্লীলতাহানি ঘটিয়ে তারপরে কিন্তু তাকে বিয়ে করলে, তখন ওই ধরনের বিবাহকে আমরা বলি পৈশাচ বিবাহ। তাহলে এই যে ব্যাপারটা, এই 1 2 3 4 5 6 7 8টা ধরনের বিবাহ কিন্তু তৎকালীন সময়ে সোসাইটিতে কিন্তু প্রচলিত ছিল। তাহলে আমরা কি কি বললাম? ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, রাক্ষস আর পৈশাচ, এই 8 ধরনের বিবাহ কিন্তু হিন্দু সমাজে প্রচলিত ছিল। তো আমরা পড়ার সময় আরেকটু ডিটেলসে পড়ে নেব, যখন তোমাদের যারা অনলাইন ক্লাস আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা যে নোটসটা প্রোভাইড করেছি সেখানে দেবো আরও ডিটেলসে আমরা আলোচনা করেছি, আরও ডিটেলসে দিয়েছি। তোমাদের প্রতি সপ্তাহে একদিন করে কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, একদম মেজর যেটা সোশ্যোলজি, সেই মেজর সোশ্যোলজির ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসগুলো রেগুলারলি পাচ্ছ। তো স্টুডেন্টস তোমাদের কাছে রিকোয়েস্ট করবে, যারা এই মুহূর্তে আমাদের কাছে ক্লাস করছো তারা তোমাদের বন্ধুবান্ধবদের বলো যে আমাদের কাছে কীভাবে ক্লাসগুলো হচ্ছে। কারণ সোশ্যোলজিতে সবথেকে কম স্টুডেন্টস, যারা জানতো না এতদিন ধরে আমাদের সেন্টারে পড়ানো হতো না, কিন্তু সোশ্যোলজিতে মাত্র 35+ স্টুডেন্টস এই মুহূর্তে আমাদের সেন্টারে, যেখানে বাকি সমস্ত সাবজেক্টে 100 ক্রস করে গেছে, সেখানে সোশ্যোলজিতে এত কম স্টুডেন্টস। তো কেন তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের বলছো না, ভিডিওগুলো শেয়ার করছো না? প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, প্রত্যেকে বলো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কেমন সোশ্যোলজি ক্লাসগুলো হচ্ছে। তো স্টুডেন্টস সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের এইভাবেই তোমাদের পাশে আমরা দাঁড়াবো এবং ক্লাসগুলো কন্টিনিউ নিতে থাকবো। তো স্টুডেন্টস যাবার আগে একটা কথাই বলবো যে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। আমাদের ওয়েবসাইট হচ্ছে, তুমি যদি গুগলে লিখো GYANJYOTI.info, এখানে আমাদের টিচার্সদের ডিটেলস দেওয়া আছে। এবং তোমরা যদি নীলস নিভা ওয়েবসাইটে যাও, নীলস নিভা গুগলে যদি সার্চ করো, লিখে গুগলে কিন্তু গুগল ক্রোমে যদি সার্চ করো জ্ঞানজ্যোতি ইনফো এবং নীলস নিভা লিখে একবার হলেও যাও, ভিজিট করো আমাদের ওয়েবসাইট। সেখানেও কিন্তু আমরা কিছু নোটস প্রোভাইড করে থাকি, সেটা সম্পূর্ণ তোমরা বিনা পয়সায় এবং ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।